স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। জরুরি প্রয়োজনে অনুমোদন দেওয়ার দিনই অক্সফোর্ডের ভ্যাকসিন রপ্তানি নিষিদ্ধ করল ভারত। এক সাক্ষাৎকারে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট প্রধান পুনাওয়ালা জানিয়েছেন, এখন তাদের উৎপাদিত টিকা কেবল ভারত সরকারের কাছেই হস্তান্তর করতে হবে। ফলে তাদের সাথে চুক্তি করা বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের টিকা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের প্রথম দিনেই অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছিল ভারত। পাশের দেশে ভ্যাকসিনের এই খবরে স্বস্তি ছড়িয়েছিল বাংলাদেশেও। কিন্তু তার রেশ কাটতে না কাটতেই এবার সিরামের তৈরি অক্সফোর্ডের টিকা কেবল ভারতীয়দের জন্য বরাদ্দ করল দেশটির সরকার। মার্কিন বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে সিরামের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানান, এই মুহূর্তে চুক্তি করা কোনো দেশ কিংবা বেসরকারি বাজারে ভ্যাকসিন বিক্রি করতে পারবেন না তারা। উৎপাদিত টিকা হস্তান্তর করতে হবে কেবল ভারতীয় সরকারের হাতেই। পুনাওয়ালা আরও বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই 20 কোটি থেকে 30 কোটি ডোজ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল তাদের। তবে তার আগে সকল ভারতীয় জনগণের জন্য ডোজ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এরই মধ্যে নিজ দেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিন বিতরণের আশ্বাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তবে ভারত সরকারের নিষেধাজ্ঞার ফলে ঠিক কবে নাগাদ ভ্যাকসিন পাবে চুক্তি করা দেশগুলো, তা নিয়ে এখন দেখা যাচ্ছে অনিশ্চয়তা। লেগে যেতে পারে কয়েক মাস। গেল 5 নভেম্বর অক্সফোর্ডের ভ্যাকসিনের 3 কোটি ডোজ পেতে সিরামের সাথে চুক্তি করেছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। যে উদ্যোগের আওতায় প্রথম ধাপের 6 মাসের প্রতি মাসে সিরামের থেকে 50 লাখ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল বাংলাদেশের। নিবিড় আমিন, নিউজ 24। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, আজ সকালেই বেক্সিমকো ফার্মার সাথে তাদের কথা হয়েছে। তারা জানিয়েছে, যেহেতু তাদের সাথে চুক্তি আছে, ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। তবে বেক্সিমকো ফার্মার সিইও জানিয়েছেন, সিরামের সাথে তাদের এখনো কথা হয়নি। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে তারা দিল্লির সাথে কথা বলবে। নিউজ 24-কে টেলিফোনে তারা এসব কথা জানান। বলেছি এর সাথে বেক্সিমকো বলছে তাদের সাথে চুক্তি আছে, কাজে সেটা এটার মধ্যে পড়বে না। এটাই বেক্সিমকো আমাকে জানিয়েছে। একটু আগে বেক্সিমকোর সাথে কথা বলেছি। এটা নিয়ে এখনো ওদের সাথে কথা হয় না। ইটস ভেরি আর্লি টু স্পিক। হ্যাঁ, এখনো তো ওদের অফিসে খুলে না। ওদের সাথে আমরা কথাবার্তা বলবো, ওদের কি কন্ডিশন, কতজনের কন্ডিশন ডিটেইলস জানবো, তারপরে না আমরা এটা বলতে পারবো আরো ডিটেইলস। আমি আসলে জানি না এখনো, আমি খোঁজ নেই। আই হোপ আই উইল গেট সাম সেটার নাম খবর। আমি দেখি আমরা দিল্লি বেচারারা এখন তো এটা দেখি, আমি জানি ঘন্টাখানেকের মধ্যে I shall be able to know something. সিরামের ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশের টিকা প্রাপ্তিতে কি ধরনের অনিশ্চয়তা দেখা দিল, তা নিয়ে সরকার ও বেক্সিমকো ফার্মার সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী হাসান পারভেজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। পারভেজ, ভারতের এই নিষেধাজ্ঞার পর কি বলছে আসলে সরকার এবং বেক্সিমকো? এছাড়া বাংলাদেশে আসলে আপনার কাছে কি মনে হয়, কি ধরনের অনিশ্চয়তায় পড়লো? তাবাসসুম, আজকে যে আমরা ভোরে যে খবরটি পেলাম সেটি পুরোপুরি বলা যেতে পারে যে এক ধরনের অপ্রত্যাশিত। কেননা যুক্তরাজ্য এবং ভারত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যে টিকা যে অনুমোদন দিয়েছে, তারপরেই কিন্তু আমরা দোরগোড়াই ছিলাম টিকা পাওয়ার ক্ষেত্রে। কেননা আপনি সে জানেন যে সরকার, বেক্সিমকো এবং সিরাম ইনস্টিটিউট যারা এই টিকাটি উৎপাদন করছে, তারা ত্রিপক্ষীয় একটি চুক্তি হয়েছিল এবং ধারণা করা হচ্ছিল যে এই চলতি মাসের মধ্যেই আমরা টিকা পেয়ে যাব, প্রথম যে 50 লাখ যে টিকা। কিন্তু ভারত সরকার যেহেতু নিষেধাজ্ঞা জারি করেছে, সিরাম ইনস্টিটিউটের টিকা এই মুহূর্তে রপ্তানি করা যাবে না, সেহেতু কিছুটা অনিশ্চয়তা পড়লেই বলা যেতে পারে। তবে আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি আমি। তিনি যেটা বলছেন যে এখন পর্যন্ত আসলে এটি কি হচ্ছে সেটা বলা যাচ্ছে না। তিনি বেক্সিমকোর সঙ্গে কথা বলেছেন, বেক্সিমকো তাকে জানিয়েছেন যে এই যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার মধ্যে এই আওতা পড়বে না। অপরদিকে বেক্সিমকো যিনি সিইও, চিফ অপারেটিং অফিসার, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে যেহেতু সকালবেলা এখনও অফিস খোলেনি তাদের সিরাম ইনস্টিটিউটের, তাদের সঙ্গে কথা বললে আসলে বিস্তারিত জানাতে পারবেন। তবে তিনিও এক ধরনের বলছিলেন যে চুক্তি করার সময় কিন্তু এই ধরনের নিষেধাজ্ঞার কোনো বিষয় ছিল না।
একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকদিন গত পরশু থেকে আমরা গণমাধ্যম খবর দিচ্ছিলাম যে টিকা প্রাপ্তির জন্য যে অগ্রিম টাকা, সেই অগ্রিম টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবং গতকালই পাঠিয়ে দেওয়া হবে এমনটি আমরা প্রচার বা প্রকাশ করেছি। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের সঙ্গে এই প্রশ্নটি রেখেছিলাম যে অগ্রিম যে টাকা প্রায় 600 থেকে 700 কোটি টাকা টিকা প্রাপ্তির জন্য সেটি পাঠানো হয়েছে কিনা। তিনি আমাকে জানিয়েছেন যে সেই টাকাটি পাঠানো এখন হয়নি, তবে তারা টাকা মোটামুটি রেডি আছে, আজকালের মধ্যে পাঠানো হবে। যে এই বিষয়ের মধ্যে সবচেয়ে বড় বিষয় তাবাসসুম, তা হলো যে আমরা কিন্তু পুরোপুরি প্রস্তুত ছিলাম টিকা প্রাপ্তির ক্ষেত্রে। আমরা কিন্তু চুক্তি করেছি, একই সঙ্গে টাকা পাঠানোর জন্য প্রস্তুত ছিলাম। একই সঙ্গে যে আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর আছে তারাও কিন্তু 2-1 দিনের মধ্যে আমাদের অনুমোদন দিয়ে দিবে টিকা, এমনটি কিন্তু আমরা জানি। তবে এই যে নিষেধাজ্ঞা ভারত দিল সেটি কিন্তু এক ধরনের অনিশ্চয়তা পড়লো। একই সঙ্গে আসলে কি হতে যাচ্ছে আমাদের জন্য কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে তাদের সে বিস্তারিত জানার জন্য। তাবাসসুম। পারভেজ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, প্রয়োজনে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, সিরামের ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশে টিকা প্রাপ্তিতে কি ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হলো এবং এই বিষয়ে সরকার এবং বেক্সিমকো ফার্মা কি বলছে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান পারভেজ। উৎপাদন ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন সূচকে ক্রমেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তলাবিহীন ঝুড়ির তকমা ঝেড়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ জায়গা করে নিচ্ছে দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ক্ষমতাধর অনেক রাষ্ট্রই এখন গবেষণা করছে বাংলাদেশের কৌশল নিয়ে। করোনা পরবর্তী বিশ্বেও এই অগ্রগতি ধরে রাখতে নানামুখী উদ্যোগের কথা বলছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। দেশ বিদেশে অর্থনীতি নিয়ে গবেষণার অন্যতম অনুষঙ্গ কিংবা বিষয়ই এখন বাংলাদেশ প্যারাডক্স। কখনো দেশের স্বার্থে, কখনো নিজস্ব আগ্রহ থেকেই বাংলাদেশের চমকে দেওয়া অর্থনৈতিক অগ্রগতি নিয়ে গবেষণা করছেন অনেক গবেষক। তথ্য উপাত্ত ঘেটে দেখা গেছে বিশ্ব র্যাঙ্কিংয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষে। এর মধ্যে পাট রপ্তানিতে বিশ্বে প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়। ইলিশ উৎপাদনে বাংলাদেশই প্রথম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, জিডিপি প্রবৃদ্ধি অর্জনেও তৃতীয়। চাল উৎপাদন, মাছ উৎপাদন এবং ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ বাংলাদেশ। আলু এবং আম উৎপাদনে ষষ্ঠ। জনশক্তি রপ্তানি, বাইসাইকেল রপ্তানি, আউটসোর্সিং, বৈদেশিক মুদ্রা আয় সবকটিতেই অষ্টম অবস্থানে বাংলাদেশ। লাল সবুজের জার্সি নিয়ে সাকিব মুশফিকরাও ওয়ানডে ক্রিকেটে সপ্তম অবস্থানে নিয়ে গেছে দেশকে। বাংলাদেশের অর্থনীতি 2020-এ কোভিড-19-এর ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বছর শেষে আমরা দুটি প্রবণতা দেখতে পাই। একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি অনেকটা এই ধাক্কাটা সামাল দিতে পেরেছে। মূল কিছু সূচক আমরা সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। মহামারীর ধাক্কায় বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন বড় ধরনের কোনো সংকট ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করছে বাংলাদেশ। এই অগ্রগতির মূলে কিন্তু কাজ করেছে আমাদের গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি বলতে আমি বলবো কৃষিতে যে আধুনিকায়ন ঘটেছে, যে ধরনের ডাইভার্সিফিকেশন এসেছে, তাতে গ্রামে মানুষের আয় রোজগার অনেক বেড়েছে। বাংলাদেশের সাফল্যের অগ্রযাত্রা যে সামনে আরো উজ্জ্বল হবে সে ইঙ্গিতও দিচ্ছে নামকরা গবেষণা প্রতিষ্ঠানগুলো। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। সোমবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার প্রতিষ্ঠা বার্ষিকীতে সীমিত পরিসরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। 3 দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নেবেন। আন্দোলন ডেকে সেনাবাহিনী বা বর্তমান বিএনপিকে ক্ষমতায় আনার চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে দেশের শাসন থাকা মঙ্গলময়, এই মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান।
নিজের দল বিএনপির মূল্যায়নে বলেছেন দুইবার ক্ষমতায় গিয়ে তাদের নেতারাও দুর্নীতিগ্রস্ত, যে কারণে সরকারের দুর্নীতির প্রতিবাদে মাঠে নামার নৈতিক শক্তি নেই। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে পঞ্চম এবং সপ্তম দুই মেয়াদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। শীর্ষ নেতাদের বিভিন্ন সিদ্ধান্তর প্রকাশ্য মতপার্থক্য তুলে ধরে দলের ভেতরেই বিভিন্ন সময় আলোচনার সৃষ্টিও করেছেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। আমি জনগণকে নতুন কি প্রত্যাশা দেখাবো? আমাকে তো দুইবার দেখছি। এই মুহূর্তে দেশের সংকট সমাধানে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব সঠিক বলে মনে করেন বিএনপির এই নেতা। এখন আন্দোলন করলে সেনাবাহিনী আসবে, সেনাবাহিনী টোটালি করাপ্ট হয়ে গেছে, কাজে সেনাবাহিনীর প্রতি মানুষের ভরসা নাই। তাহলে কে আসবে? বিএনপি আসবে। তো এই দুইটার চেয়ে তো শেখ হাসিনা অনেক ভালো, আমি সার্টিফাই করব। আপনি নির্বাচন দিয়েন না, ক্ষমতায় গেছেন, কিন্তু আপনি কেন সর্বদলীয় কমিটি করতে পারতেন না? আপনি বিভিন্ন ইস্যুতে কি বিভিন্ন রাজনৈতিক দলদেরকে সম্পৃক্ত করতে পারতেন না? এই যে কোভিডের টিকাগুলো সংগ্রহ করা হচ্ছে, কোত্থেকে ভালো টিকা নেওয়া হবে, কীভাবে দেওয়া হবে, সেটা দেখভাল করার জন্য, এবং যে প্রণোদনাগুলো দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর তরফ থেকে, সবগুলো দেখার জন্য একটি সর্বদলীয় রাজনৈতিক কমিটি করে দেন। ক্ষমতায় থেকে বিএনপি নেতারা নিজেরাই দুর্নীতি করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদেও সাহস হারিয়েছেন তারা। এখনকার যে বিরোধী লোকদের নেতা বলেন, সব বলেন, বা বিএনপি বলেন, আমরা যে করাপ্ট প্রসেস দেওয়া হয়ে আসছি, ফলে আমরা সবাই কম বেশি করাপ্টেড, আমরা সব দুর্নীতিগ্রস্ত। কিন্তু বিএনপির বা রাজনৈতিক দল নেতারা বুঝে না, অন্তত যাদের বয়স 60-এর ঊর্ধ্বে হয়েছে তাদের ভয় পাওয়ার কি আছে? রাজনৈতিক দল করলে সাহস করে কথা বল, আর যে কথা বলতে না পারো, লিভ পলিটিক্স, রাজনীতি ছেড়ে চলে যাও বাড়িতে। এমনকি বিএনপির নীতি নির্ধারকদের দল পরিচালনা পদ্ধতি নিয়েও প্রশ্ন রয়েছে বিএনপি দলীয় সাবেক এই সংসদ সদস্য। আমার মহাসচিবরা তো শক্তিশালী হচ্ছে না, আমার স্থায়ী কমিটি তো দলের চেয়ারপারসনের সঙ্গে তর্ক করার মতো সাহস রাখতেছে না, নির্দেশনা শুনে এটাকে ব্রেটিং করে দিচ্ছে, হ্যাঁ এইটাই ঠিক। এখানে তো আলোচনা হচ্ছে না, মানে এই কথাগুলো তো আমরা বলতে পারবো না, বলতে গেলে তো আমাদের উপর বিপদ চলে আসবে। তবে দেশের দিন পরিবর্তনের জন্য নতুন প্রজন্মের প্রতি ভরসা রেখেই তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। বাদিষ্টার নতুন প্রজন্ম তৈরি হোক, জনগণ সেটা অপেক্ষা করছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকাল 10টার সংবাদে নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গে আর একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। এবার পৌর নির্বাচনের খবর। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে ভোট 20 জানুয়ারি। এরই মধ্যে চলছে প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। অভিযোগ আর পাল্টা অভিযোগের বন্যাও বয়ে গেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম ও ফখরুল ইসলাম পলাশ। আমরা শুরুতেই চলে যাব দিনাজপুরে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম পলাশ। পলাশ, দিনাজপুরে পৌর নির্বাচনের কি খবর আছে আপনার কাছে? প্রার্থীরা কি বলছেন? তিনটি পৌরসভার নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে আগামী 16 জানুয়ারি। এরই মধ্যে কিন্তু প্রচারণা শুরু করে দিচ্ছে মেয়ররা। এবং আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি আমি, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি সহ এখানে কিন্তু 3 দলের প্রার্থী কিন্তু এখানে কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। তো আমি একজন প্রার্থীর সাথে কথা বলবো, তিনি হচ্ছেন জাতীয় মনোনীত প্রার্থী এবং তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আহমেদ সুফি রুবেল। তাকে আমরা জিজ্ঞেস করবো আসলে আপনি এবার যদি পৌর নির্বাচনে জয়যুক্ত হন সেক্ষেত্রে কোন জিনিসটাকে প্রাধান্য দিবেন বা কোন বিষয়টাকে প্রাধান্য দিবেন? আমি সবচেয়ে আগে দিনাজপুর পৌরসভার রাস্তাঘাটের বেহাল অবস্থা, ড্রেন কালভার্টের বেহাল অবস্থা। আজকে দীর্ঘ 10 বছর থেকে দিনাজপুরের কোনো উন্নয়ন হয়নি। এই কারণে আমি সবচেয়ে আগে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি গুরুত্ব দিব। এবং আপনি কেমন দেখতেছেন, আপনার ফিল্ড কেমন রয়েছে? আমি দেখতেছি দিনাজপুরের বর্তমানে আমাকে সবাই আমাকে সমর্থন দিচ্ছে এবং আমাকে লাভ দিচ্ছে এবং ভোট দিবে। পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম পলাশ। আমরা এবার একটু চলে যাব সিরাজগঞ্জে, যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, সিরাজগঞ্জে পৌর নির্বাচন কতটুকু জমে উঠেছেন, ভোটাররা কি বলছেন?
ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের 5টি পৌরসভায় নির্বাচন হবে। এর মধ্যে আমি এই মুহূর্তে রয়েছে সিরাজগঞ্জ সদর পৌরসভায়। এই সদর পৌরসভায় কিন্তু 3জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, আওয়ামী লীগ বিএনপি ছাড়া একজন স্বতন্ত্র। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জের যে নির্বাচনী প্রচারণা তা কিন্তু জমে উঠেছে এবং সকাল থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত কিন্তু আসলে প্রার্থীরা প্রচারণা চাচ্ছেন। মেয়র প্রার্থীর পাশাপাশি মহিলা এবং সাধারণ কাউন্সিলররাও কিন্তু রাত দিন কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি শহরের যে খান সাহেব মাঠ এলাকায়। এখানে আসলে বিএনপি প্রার্থী সকাল থেকেই তার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি একটু তার সাথে কথা বলবো যে এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচনের পরিবেশ কেমন এবং আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আসলে বলতে চাই, মানুষের নির্বাচনের প্রতি আগ্রহ খুব কম। আমি যেখানেই যাচ্ছি একটাই তারা কথা বলছে যে আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা আছে কিনা। কারণ বাংলাদেশের নির্বাচন তারা দেখেছে, 18 সালের নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যেতে পারে নাই। তা আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে যেহেতু এটা স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা সকাল সকালে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিবেন। আসলে ভোট যদি নিরপেক্ষ হয়, আমি জয়ের ব্যাপারে 100% মোটামুটি আমি নিশ্চয়তা দিতে পারি। আমি নিশ্চিত যে আমি ব্যাপক ভোটে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ। এবং সকলের কথা একটাই, যদি ভোট কেন্দ্রে যেতে পারি ধানের শীষে ভোট দেব। আর পরিবেশের ব্যাপারে যেটা বললেন, পরিবেশ আসলে ভালো না। ক্ষমতাসীন দল আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দিচ্ছে যে আমাদের নেতাকর্মীরা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে, যারা ধানের শীষে ভোট দেয় তারা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে। এবং প্রচারণার বিষয়ে আমাদের যে সমস্ত পোস্টার লাগানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে, তারা প্রতিনিয়ত আমাদের ব্যানার পোস্টার ছিঁড়ে দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের যেখানেই প্রচারণা চলছে। গতকালকে যখন আমি সাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুস সামাদ। সাইম, আমরা এবার চলে যাব বগুড়ায়। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, পৌর নির্বাচনের কি খবর আছে আপনার কাছে? প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? তাবাসসুম, ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ইতিপূর্বে সহকর্মীও জানাচ্ছিলেন, সারা দেশের ন্যায় বগুড়াতেও আগামী 16 জানুয়ারি 3টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা রয়েছি বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায়। বাঙালি এবং যমুনা নদীর মাঝখানে যে শহরটি গড়ে উঠেছে, সেই শহরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সারিয়াকান্দি পৌরসভা। 1998 সালে প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের প্রচেষ্টায় এই পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। গ শ্রেণীর এই পৌরসভার নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মতিউর রহমান মতি, বিএনপি থেকে সাবিনা ইয়াসমিন বেবি, বর্তমান মেয়র মনোনয়ন বঞ্চিত হয়েছেন তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন, এবং একজন বীর মুক্তিযোদ্ধা আলী আসগর রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তো আমরা দেখতে পেয়েছি এখানে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা তাদের অবস্থান প্রার্থীদেরকে জানানোর চেষ্টা করছেন যে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি সারিয়াকান্দি পৌর এলাকার মাদ্রাসা মোড়ে। আমরা কথা বলবো এখানে বিএনপি মনোনীত প্রার্থী প্রয়াত মেয়র টিপু সুলতানের স্ত্রী সাবিনা ইয়াসমিন বেবি, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করছেন। আমরা তার সাথে কথা বলবো। এই নির্বাচনে 4 জন প্রার্থী মেয়র পদে ভোট করছেন, তো আপনাকে কেন প্রার্থীরা ভোট দেবে, আর আপনি এই নির্বাচনে ভোটারদের কাছে কি মেসেজ দিচ্ছেন? আমার হাজব্যান্ড সাবেক সফল মেয়র টিপু সুলতান, উনি ব্যাপক উন্নয়ন করেছেন এই পৌরসভায়। এই জন্যেই জনগণ তার কথা মনে করে এবং আমি তার সহধর্মিণী হিসেবে এই এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা, জলবদ্ধতা দূরীকরণে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং পৌরসভার একটা কমিউনিটি সেন্টার এবং পৌর পার্ক করার জন্য আমার নিজে উদ্যোগে করার লক্ষ্যে এবং সেই সঙ্গে এই ধানের শীষ মার্কা আমাদের এলাকার একটা প্রিয় মার্কা। আর এখানে নারী ভোটার বেশি এবং বিএনপির ভোটারও অনেক বেশি। যদি বিগত দিনগুলোর মতো অনিয়ম না করে যদি সুষ্ঠু নির্বাচন করে তাহলে আমি বিপুল ভোটে উঠবো ইনশাআল্লাহ। তো আপনি যেমনটি শুনছিলেন যে সাবিনা ইয়াসমিন বেবি জানাচ্ছিলেন তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। তো এই ছিল বগুড়ার সারিয়াকান্দি থেকে আমার কাছে, এখানে 14,158 জন ভোটার রয়েছে। এই ছিল বগুড়া সারিয়াকান্দি থেকে পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আব্দুস সালাম বাবু যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে। আমরা এবার চলে যাব সাভারে। যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পৌরসভা নির্বাচনের কি খবর আছে আপনার কাছে?
ধন্যবাদ তাবাসসুম। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের গ্যান্ডা এলাকা। আপনারা জানেন যে নির্বাচন কিন্তু জমে উঠেছে এবং বিএনপি এবং ধানের শীষে কিন্তু এখন লড়াই চলছে এবং যে অর্থাৎ বলতে হয় যে শিয়ানে লড়াই চলছে এই মুহূর্তে। আসলে আমরা আপনারা একটু কথা বলতে চাই যে এখানে বিএনপির যে প্রার্থী এবং দুইবারের সাবেক বিএনপির প্রার্থী এবং ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছে রেফাতুল্লাহ আলহাজ রেফাতুল্লাহ। আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে এই মুহূর্তে। এই যে আপনারা নির্বাচন করছেন এই মুহূর্তে, সবই তো আপনি দেখেছেন, এখন কি আসলে সঠিকভাবে আসলে প্রচার প্রচারণা করতে পারছেন কিনা? না, আমি কোনো প্রচার প্রচারণা করতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলছে, আমার মাইক কালকে রিক্সা ভেঙে ফেলছে গতকালকে। তারপর হইল বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ওই ক্যাম্প বানাইছে। আমার ওয়ার্ডেই তার 10টা ক্যাম্প আছে, আমার বাড়ির পাশে 6টা ক্যাম্প। সেখানে বসে থেকে তারা নানা ধরনের ফন্দিয়াটে, নানা ধরনের হুমকি ধুমকি করে। এবং শুধু তাই না, রাত্রে মোটরসাইকেল বের করে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন লোকের বাসায় যায় হুমকি দেয়, ধামকি করতেছে। তাছাড়া হইল পোস্টারগুলো সব ছিঁড়ে ফেলছে, সবগুলা 2বার 3বার পোস্টার লাগাইছে। একবার সেই পোস্টার ছিঁড়ে তাকে পোস্টার ওখান থেকে লাগাইছে। আমি একটু কথা বলতে চাই বিএনপি যে ঢাকা জেলা বিএনপির সভাপতি তার সঙ্গে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সঙ্গে এই মুহূর্তে আপনারা প্রচারণা করছেন, কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো নানাবিধ। যেমন আমরা ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটে গেছে যে আমাদের নেতা কর্মীদের বাধা দেওয়া হয়েছে। জাফর ভাই নিজেও কয়েকদিন আগে একটা জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন। আর আজকে সকালে পোস্টার লাগিয়েছি, দেখি এই পোস্টারটা এখনো আছে, হয়তো বিকালের মধ্যে কিংবা রাতের মধ্যে পোস্টারগুলো থাকবে না। আমরা প্রত্যেক ওয়ার্ডে নির্বাচন প্রচারণা কমিটি করি, আর তারা পোস্টার ছেড়া কমিটির কাছে নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সাভার থেকে যুক্ত হয়েছে সহকর্মী নাজমুল হুদা। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের খবর জানতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থনৈতিক সংবাদ। পানি আর মাছ ভর্তি তিস্তার বুকে জেগে উঠেছে ধুধু বালুচর। জমি জেগে উঠলেও সেচের অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। কেউ দূর থেকে, আবার কেউ ডিজেল চালিত শ্যালো মেশিনের পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন ফসল। পানির অভাবে তিস্তা পাড়ে দেখা দিয়েছে কৃষকের মাঝে হাহাকার। রেজাল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঐতিহাসিক তিস্তা নদী। লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী বন্দর হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিশেছে এই নদী। নদীটির দৈর্ঘ্য প্রায় 365 কিলোমিটার হলেও বাংলাদেশ অংশে রয়েছে প্রায় 135 কিলোমিটার। স্থানীয়রা বলছেন, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার 135 কিলোমিটার তিস্তার অববাহিকায় জীবনযাত্রা, চাষাবাদ ধ্বংস হয়ে যাচ্ছে। জেগে ওঠা জ্বরে মিলছে না চাষাবাদের পানি। আমরা কোনো উন্নতি পাইতেছি না, আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা খুব আশঙ্কাজনক হয়ে গেছে এই পানি বগর। আরে গত বছর মনে কর পানি 3 বার দিয়ে হচ্ছিল, এই বছর যাচ্ছে 5বার। তিস্তা ব্যারেজ পয়েন্ট পানি কিছুটা থাকলেও উজান ও ভাটির তিস্তা রেল সেতু, তিস্তা সড়ক সেতু যেন প্রহসনমূলকভাবে দাঁড়িয়ে রয়েছে ধুধু বালুচরের বুকে। ঢেউহীন তিস্তায় রয়েছে শুধু বালুকণা। জেগে উঠেছে ছোট বড় 342টি চর। আর এসব চরে প্রতি বছর চাষাবাদ করে থাকেন তিস্তা অববাহিকার লক্ষাধিক চাষি। কিন্তু শুষ্ক মৌসুম আসার আগেই পানি শূন্যতায় আবাদ নিয়ে চরম বেকায়দায় পড়ছেন চাষিরা। তবে বরাবরের মতো তিস্তা খনন ও সেচ পরিধি বাড়ানোর মহাপরিকল্পনার কথা জানিয়েছেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তিস্তায় ক্যাপিটাল ড্রেজিং অর্থাৎ ব্যাপক ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হবে এবং উক্ত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হলে অধিক পরিমাণে পানি ধরে রাখা সম্ভব হবে। ভারত একতরফা পানি প্রত্যাহারের কারণেই মরে গেছে তিস্তা, এমন অকাট্য অভিযোগ তুলে অবিলম্বে তিস্তা চুক্তি বাস্তবায়নের কথা বলছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সভাপতি। মহাপরিকল্পনা যেমন বাস্তবায়ন করতে হবে, বর্ষার পানি যাতে তিস্তার বুকে থাকতে পারে তা নদী ড্রেজিং করতে হবে, তিস্তার চুক্তিটাও কিন্তু করতে হবে যাতে খরাকালে পানি আমরা পাই। শীতকালেই মরে গেছে তিস্তা।
জেগে ওঠা চরে চাষাবাদ করতে গিয়ে পানির অভাবে দিশেহারা কৃষকের চোখে মুখে কেবলই হতাশার ছাপ। স্বপ্নের সোনালী ফসল ফলাতে তাই অবিলম্বে পানি চুক্তির দাবি তিস্তাপাড়ের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকাল 10টার সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।